সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ রাকিবুল শেখ সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার একই মালিকের ভিন্ন নাম থাকলে কি রেকর্ড জরিপে রেকর্ড করা যাবে? যদি ভিন্ন নামও থাকে এই ক্ষেত্রে নামের গুরুত্ব যেটা পাবে সেটা হলো উনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি, জাতীয় পরিচয়পত্র যেটা বলে, এটাতে যেই নামটা থাকে এই নামটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। জরিপের কাজ হওয়ার সময় ওনারা এখন এই কাগজটাই চাইতে চায় এবং এখানে যেই নাম আছে ওই নামের সাথে কাগজপত্র দলিলের মিলিয়ে দেখে, যার কারণে এই নামটাই গুরুত্ব পাবে। অন্যান্য নাম যদি থাকে ওইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ রবিউল হাসান সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমার বাড়ি কক্সবাজার জেলায়, আমি সার্ভেয়ারের কাজ শিখতে চাই। আমি কোন প্রতিষ্ঠানে বা কোথায় টিচিং করলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? স্যার আপনার পরামর্শ ও সহযোগিতা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সার্ভেয়ারের মতো গুরুত্বপূর্ণ পেশা বেছে নেওয়ার জন্য। আপনি আসলে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কঠোর একটা পরিশ্রম করতে হবে। কোনো ব্যক্তিকে কেউ নিজের লক্ষ্যে পৌঁছায় দেয় না, এখানে আপনাকে চেষ্টা সাধনা করে আপনাকে বুঝতে হবে। কোচিং করার ব্যাপারে আপনাকে আমি পরামর্শ যেটা দেবো সেটা হলো প্রতিষ্ঠান নির্বাচন করার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। দুইটা বিষয় একটু খেয়াল রাখবেন। একটা হলো সার্ভে কোর্স করার পরে অফিসিয়াল কিছু ডকুমেন্ট আপনি পাবেন এবং কাজটা আপনি শিখবেন, এবং কাজটা কত ভালো শিখতে পারবেন এবং ডকুমেন্টগুলো আপনার কতটা বৈধতা আছে এগুলি আপনি দেখে শুনে একটু শেখার চেষ্টা করবেন। তো এক নম্বরে যেই প্রতিষ্ঠানটা শিখবেন আপনি একটু দেখবেন এই প্রতিষ্ঠানটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা, গভর্নমেন্ট রেজিস্টার্ডের বিভিন্ন তথ্য কাগজপত্র ওনাদের আছে কিনা এটা একটু দেখার চেষ্টা করবেন। আর দেখা গেছে যে ওনারা শেখানোর ব্যাপারে কতটা পারদর্শী এটা একটু খেয়াল রাখবেন, যে দেখা গেছে যে ওনারা কত দীর্ঘ সময় ধরে শেখায়, হ্যাঁ দীর্ঘ সময় আসলে এটার পিছনে আছে কিনা, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ভিত্তিতে কাজগুলো শেখায় কিনা, সার্ভের যাবতীয় জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এই জিনিসগুলো একটু ভর্তি হওয়ার আগে খোঁজ নেওয়ার একটু চেষ্টা করবেন। আর যেটা করবেন সেটা হলো এখন কাজটা যে আপনাকে শিখাবে, শেখানোর পরে আপনাকে কিছু ডকুমেন্ট দিবে, ওই ডকুমেন্টগুলো আপনি সঠিকভাবে পাইতেছেন কিনা আগের থেকে জেনে নেবেন, যে আমার রেজিস্ট্রেশন হবে কখন, আমার এরকম ফাইনাল পরীক্ষা কখন হবে, আমি এরকম সার্টিফিকেটটা কখন পাবো, হ্যাঁ সার্টিফিকেটটায় আমার রেজিস্ট্রেশন নাম্বার, এরকম আমার সনদের সিরিয়াল নাম্বার, এগুলির এরকম সঠিক থাকবে কিনা। হ্যাঁ এই আমরা ভোকেশনাল সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিগত প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে, বর্তমানে এরকম 21 বছর চলতেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকা সিটির সব এলাকাতে আমরা এরকম সার্ভের কাজগুলো শিখাই। বর্তমানে অনলাইনের মাধ্যমেও সারা বাংলাদেশে বিদেশেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আমাদের বেশ এরকম ছাত্র রয়েছে, আমরা এরকম কাজগুলো শিখাই। আমরা শিখানোর পরে যেমন আপনার একটু অবগতির জন্য বলি যে এরকম একটা প্রাথমিকভাবে প্রথম সপ্তাহে আমরা এরকম একটা রেজিস্ট্রেশন কার্ড দিই ছাত্রদেরকে, যেটা সেই 3 মাসের জন্য হোক 6 মাসের জন্য হোক নিবন্ধিত হইল। পরবর্তীতে যখন কোর্সটা কমপ্লিট করে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে উনি এরকম একটা সনদ পাবে, যেই সনদটাতে ওনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, একটা এরকম সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার থাকবে, যেটা ধরে উনি একটা সার্ভে ফ্যাড করুক, একটা এরকম সিল মোহর করুক, একটা ভিজিটিং কার্ড করুক, যে কোনো কিছু এরকম নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা আমাদের ছাত্রদেরকে তার পরীক্ষার এরকম একটা নম্বরপত্র এরকম দিয়ে দিই, সে কোন বিষয়ে এরকম কত নাম্বার পাইলো, যাবতীয় জিনিসগুলো এরকম সে দেখতে পায়। এছাড়াও আমরা বর্তমানে ছাত্ররা যাতে স্ট্যান্ডার্ড অনেক সময় তৈরি করতে পারে না বিদায় আমরা আমাদের ছাত্রদের জন্য এরকম একটা প্যাড তৈরি করে দিই, যেটা সার্ভের প্যাড হিসেবে তার কাছে এরকম থাকে, সে এটাকে আরও ফটোকপি করে হোক অথবা এটার মতো করে পূর্ণাঙ্গ একটা বই করে হোক সে তৈরি করে নিতে পারে। এই জন্য আমরা এই সুবিধাগুলো মোটামুটি দিয়ে থাকি। কাজ শেখানোর ব্যাপারে ইনশাল্লাহ 3 মাস মেয়াদি 6 মাস মেয়াদি কোর্সগুলো আমরা করাইয়া থাকি। হ্যাঁ নকশা বুঝবেন, দলিল বুঝবেন, খতিয়ান বুঝবেন, এই যে আনাগন্ডা কড়াকান্তের হিসাব নিকাশ, সিএসআরএস বিএসএসে যে জরিপগুলো হয়েছিল, জায়গা জমির আইন কানুন নিয়ম নীতি ইত্যাদির উপরে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি ভিত্তিতে A to Z এরকম শেখানোর চেষ্টা করা হয়। এরপরেও আমরা কোর্সটা কমপ্লিট হলেও আমরা চেষ্টা করি আজন্মকাল এরকম ছাত্রদের সাথে সম্পর্ক থাকতে। 2-10 বছর পরেও অনেক সময় দেখা গেছে ছাত্ররা একটা সমস্যায় পড়ছে, আমরা হেল্প করার চেষ্টা করি। এই জন্য আপনি এইভাবে দেখে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারেন, আমাদের কাছেও ভর্তি হইতে পারেন। অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিদেশে সহকারে শিখাই থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আবারও জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ ফরিদ সাহেব। আপনি জানতে চেয়েছেন, বাবা তার মেয়েকে জমি দিয়েছে কিন্তু জমির দলিলের মাঝে মেয়ের এক নাম, এনআইডি কার্ডের মাঝে আরেক নাম। এখন
আরেক নাম রেকর্ড এর সময় কোন নাম হবে? আসলে রেকর্ডের সময় গুরুত্ব পাবে এনআইডি কার্ডের নামটা। এখন দলিলে যে অন্য নাম, এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব দলিলের নামটাকে এনআইডি কার্ডের নামের মতো করতে হবে। অথবা বলে না দলিলটারে চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা, তাহলে এনআইডি কার্ড চেঞ্জ করা যায়। এনআইডি কার্ডের নামটাকে যাতে দলিলের মতো করে নেওয়া যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই দুইটা যদি ভিন্ন রকম হয় তখন কিন্তু আপনি রেকর্ড করাইতে সমস্যা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কামাল হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন সিএসএ 552, এসএ 582। দলিল করার সময় সিএসএ 542 ঠিক আছে, কিন্তু এসএতে 582 এর জায়গায় 588 লেখা হয়েছে, তবে দাগ নাম্বার ঠিক আছে, উত্তর দিবেন প্লিজ। এখন সিএসএ প্রথমে আমি 552 বলছি মনে হয়, 542 যে আছে, এবং এসের সময় সিএসএ যেরকম 542 আছে, সিএসএ আবার পরবর্তীতে 542 ঠিকই আছে, কিন্তু এসএ জরিপের সময় একটা সমস্যা হয়েছে, 582-র জায়গায় 588 হয়ে গেছে। এখন এই যে খতিয়ান নাম্বারটা ভুল হইল, এই জন্য দেখা গেছে যে এই খতিয়ান নাম্বারটা এই যে ভুল হইল, এই খতিয়ান নাম্বারটা সংশোধন করতে হবে, অর্থাৎ শুদ্ধ করতে হবে, 588 হতে হবে, কারণ খতিয়ান নাম্বারের দ্বারা এটা ভিন্ন খতিয়ান এখন হয়ে গেছে। এখন যদি এটা সংশোধন এখন না করেন, বর্তমানে আপনি যেভাবে আছেন এইভাবে চলবে, কিন্তু পরবর্তীতে আপনি এই জমি বেচা বিক্রি করতে যান বা ভবিষ্যতে একটা সমস্যা হইতে পারে, এই জন্য আপনি এটাকে এরকম ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ সেলিমার রহমান সাহেব। আপনি জানতে চেয়েছেন আমি জমি বিক্রি করেছি কিন্তু দাতার নামের জায়গায় আমার পিতার নাম বসে গেছে, সাইন করেছি আমি, দাতার নাম চেঞ্জ হয়ে গেছে, আমার পিতা মারা গেছে, এই দলিল কি শুদ্ধ হবে? এই দলিল তো শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ আছে, অসুবিধা নাই, কিন্তু এটা পরবর্তীতে একটা সমস্যা হবে। সমস্যা তো আপনার না, আপনি যেহেতু দাতা দিয়েই দিছেন, সমস্যা হইল গ্রহীতাদের। গ্রহীতারা এখন যখন বুঝতে পারবে যে আসলে দাতার নামের জায়গায় যে হওয়ার কথা তার বাবার নাম হয়ে গেছে, তখন ওনারা আপনার কাছে একটা সংশোধনী দলিল চাইবে যে আমাদেরকে ভুল সংশোধনী একটা দলিল দিয়ে দেন। এখন আপনার উচিত হবে ওনাদেরকে ভুল সংশোধনী দলিল দিয়ে দেওয়া। কারণ আপনি যদি মরেন যে এই দলিলটা শুদ্ধ হয় নাই, যে আমার জমি এটা আবার আমার থেকে গেছে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি না দিতে চাইলে ওনারা কিন্তু যখন কোর্টের শরণাপন্ন হবে, তখন কোর্ট কিন্তু জাস্টিস বিচারক, উনি কিন্তু পুরো বিষয়টা বুঝবে যে আসলে কোথায় ভুল হয়েছে, তখন আপনাকে বাধ্য করবে কিন্তু এটা দেওয়ার জন্য। এই জন্য দেখা গেছে যে আপনার পক্ষে এটাই ভালো হবে, ওনারা যখনই চাইবে এটা এরকম ওনাদেরকে সংশোধনী একটা দলিল দিয়ে দেওয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আব্দুল জহির সাহেব। আপনি জানতে চেয়েছেন 1971 সালে হিন্দুর ফেলে যাওয়া জমি যা খ তফসিলভুক্ত হয়েছে, জমিটির মালিক বা ওয়ারিশ খোঁজ না থাকায় জনৈক ব্যক্তি তার নিজ নামের নামজারি করিয়ে নেয়, এই ধরনের জমি ক্রয় করলে কোনো সমস্যা হবে কি না জানাবেন প্লিজ। এই ধরনের জমি ক্রয় করলে সমস্যা তো হওয়ারই কথা, বেচার কম ভবিষ্যতে সমস্যাটা হইতেই পারে, যেহেতু এখানে আপনি নিজেই লিখছেন যে জনৈক ব্যক্তি তার নামে রেকর্ডটা করেছে। এখন জনৈক ব্যক্তি কোন ডকুমেন্টের ভিত্তিতে তার নামে রেকর্ড করাছে এটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, মূল মালিককে পাওয়া যায়নি। এখন আসলে মূল মালিক থেকে তো জনৈক ব্যক্তির কাছে ওইভাবে আসে নাই, যার কারণে আপনি যদি এই জমিটা নেন ভবিষ্যতে একটা সমস্যা হইতে পারে। এই ধরনের জমি সাধারণত মানুষ অনেক সময় খুব কম মূল্যের কারণে অথবা নিজে প্রভাবশালী হওয়ার কারণে, যে কেউ কিছু বলতে পারবে না আমি এরকম নিয়ে নিলাম, এই জন্য করে, কিন্তু এগুলি আদৌ দেখা গেছে যে ভবিষ্যতে একটা সমস্যা হইতেই পারে। পিছনের একটা মালিক যদি অরিজিনাল একটা মালিক যদি তার সঠিক ডকুমেন্ট নিয়ে আসে, সেটা যত বছর পরেই হয়, অনেক সময় তার পক্ষে এরকম রাইটে এরকম চলেই যাবে, যার কারণে আমরা পরামর্শ দেবো যেটা সেটা হলো এই ক্ষেত্রে আপনাকে এটা এড়িয়ে চলাটা ভালো, নিরাপদ। হ্যাঁ, এটা এরকম না নেওয়াটাই এরকম নিরাপদ। যেহেতু আপনি একটা জমি কিনবেন, সমস্যাপূর্ণ কিনবেন কেন, 10 টাকা বেশি যাক, আমি একটা ভালো একটা জমি কিনবো, এরকম একটা হওয়া উচিত। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাব্বির খান সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার আমার বাসার প্রস্থ 25 ফিট, 2% জমির দৈর্ঘ্য কত ফিট হবে? সংক্ষেপে বলতে গেলে এটা বলতে হয় যে 2% জমির এই ক্ষেত্রে প্রস্থটা হবে, দৈর্ঘ্যটা হবে 34.84 ফিট, অর্থাৎ 34 ফিট 10 ইঞ্চি। এটা আপনি খুব সহজে নিজেই বের করতে পারবেন। আমি আপনাকে একটু বলি, যেহেতু 2%, 1% সমান 435.60 বর্গ ফুট, এটাকে 2 দ্বারা গুণ করবেন। আমি গুণ করার পরে এখানে 871.20 বর্গ ফুট হয়েছে। যেহেতু আপনি বলছেন প্রস্থ 25 ফিট, 871.20 বর্গ ফুটকে আমি
25 দ্বারা এখন ভাগ করছি, ভাগ করার পরে অপর দিকের আইলটা পেলাম, অর্থাৎ দৈর্ঘ্যটা পেলাম 34.84 ফিট। এখন 34.84 যদি আপনি বলেন, এটা কিন্তু টেপপিতে পাবেন না, এই হিসাবে আপনি করে দিতে পারবেন না, যার কারণে 34 ফিট থাকবে। 0.84কে এই ক্ষেত্রে আপনি আবার ইঞ্চিতে রূপান্তর করতে হবে। 0.84 ফুটে যদি ইঞ্চি বানাইতে যান, 0.84কে আপনি 12 দ্বারা গুণ করলে হয়ে যাবে। এক্ষেত্রে দেখি 10 ইঞ্চি হয়, অর্থাৎ অপর দিকের আইলটা আপনি দিবেন 34 ফিট 10 ইঞ্চি, তাহলে আপনার এখানে 2% হবে এবং এটার অপর দিকের আইলটা একদিকের আইল 25 ফিট হবে, অপর দিকের আইলটা এরকম 34 ফিট 10 ইঞ্চি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আবারও জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।